আজ থেকে ৩ বছর আগেও যদি কেউ আমায় বলতো যে এই ছবিটা একদিন আমরা বাস্তবে দেখতে পাবো, তাহলে আমি হয়তো তাকে বলতাম যে তুই আলাদাই স্বপ্নের দুনিয়ায় আছিস ভাই। কিন্তু থ্যাঙ্কস টু জ্যাক পেরি, যার এইডব্লিউতে কন্ট্রোভার্সির কারণে আমরা সবার প্রথমে সিএম পাঙ্ককে ডাব্লিউডব্লিউইতে ফিরে পেলাম, আর আজ আমরা জে লিকেও ডাব্লিউডব্লিউইতে ফিরে পেয়ে গেছি। মানে একটা ছোট্ট কন্ট্রোভার্সি কতটা বড় ইম্প্যাক্ট ফেলতে পারে কোনো কোম্পানিতে, এইটাই দেখা উচিত বা এইটাই শেখা উচিত এইডব্লিউর এখান থেকে। তো যাই হোক না কেন, আজকের স্ম্যাকডাউন একটা এপিসোড ছিল ভাই। আজকের স্ম্যাকডাউনকে বলা যেতে পারে যে অনেক দিন পর একটা ডাব্লিউডব্লিউই শো দেখলাম, মানে যেটার জন্য ডাব্লিউডব্লিউই হয়তো আমরা ছোটোবেলা থেকে ভালোবেসে এসেছি। তো আজকের স্ম্যাকডাউন পুরো ছোটোখাটো ছিল, বেশি কিছু হয়নি, কিন্তু যেটুকু জিনিসপত্র ঘটেছে সেইটুকু একদম কম্প্যাক্ট ছিল, আর সেইটুকু একটা বড় ইম্প্যাক্ট ফেলে গেছে এই কোম্পানিতে। তো সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। তো ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমেই আজকে স্ম্যাকডাউনকে শুরু করেছিল আমাদের নেভার সিন 17 অ্যান্ড দ্য লাস্ট রিয়েল চ্যাম্পিয়ন জন সিনা। আর জন সিনা আজকে আসার পর শিকাগোর ক্রাউড পুরো ফেটে পড়েছিল। এমনকি এইটা দেখে জন সিনা নিজেও অবাক হয়ে গেছিলো। আর জন সিনা বলছে যে শিকাগোর ক্রাউড আমার জন্য এইভাবে চিয়ার করছে। এইটা অবাস্তব, কারণ শিকাগোর ক্রাউডই জন সিনাকে হয়তো সবথেকে বেশি হেট করতো। তার কারণ হচ্ছে জন সিনার পুরো কেরিয়ারে তার একটা রাইভেল ছিল সিএম পাঙ্ক, আর সিএম পাঙ্ক বিলং করে শিকাগো থেকে। তাই তার যত বড় বড় ম্যাচ হয়েছিল সেগুলো শিকাগো থেকে হয়েছিল। তাই শিকাগোতে জন সিনা এর আগে যতবারই এসেছে ততবারই জন সিনার জন্য একটা মিক্সড রিয়াকশন ছিল। মানে অনেকে যেমন তাকে পছন্দ করতো, অনেকে তাকে হেটও করতো, মানে হেটারদের সংখ্যাই বেশি ছিল। কিন্তু সেখানে আজকের ক্রাউড পুরো জন সিনার পেছনেই ছিল। আর হবে নাই বা কেন, এইটাই জন সিনার শিকাগোতে লাস্ট টাইম ছিল, এটাই জন সিনার স্ম্যাকডাউনের লাস্ট টাইম ছিল, যেমন আমি তোমাদের কালকের ভিডিওতেও বলেছিলাম। তো জন সিনা সেটাকেই বলে। আর জন সিনা সবার প্রথমে শিকাগোর ক্রাউডের খুব প্রশংসা করে পুরো প্রোমোতে। এমনকি জন সিনা এটাও বলে যে অনেকে হয়তো তর্ক করে যে এই ওয়ার্ল্ডের বেস্ট ক্রাউড কোনটা, কিন্তু আমার মাইন্ডে সবসময় এটা প্রথম থেকে ক্লিয়ার ছিল, মানে জন সিনা শিকাগোর ক্রাউডকেই বেস্ট ক্রাউড মনে করে। তাছাড়া জন সিনা এটাও বলে যে তার কেরিয়ার শুরু হয়েছিল এই শিকাগো থেকেই, যখন সে এসে আর কি কার্ট অ্যাঙ্গেলকে একটা থাপ্পড় মেরেছিল, যেখান থেকে তার কেরিয়ার শুরু হয়েছিল। তারপর সেখান থেকে সে আজ যেই জায়গায় এসেছে সেই জায়গায় ওই শিকাগোর ক্রাউডের একটা বিশাল বড় হাত আছে। তারপরে শিকাগোর ক্রাউড তার জন্য চিয়ার করেছে, তাকে বু করেছে, মানে সে সব কিছুই করেছে যেই কারণে সে আর কি রেসলিংকে ভালোবাসতে পেরেছে, কোম্পানিকে ভালোবাসতে পেরেছে। তো শিকাগোর ক্রাউডের জন সিনার পুরো কেরিয়ারে কতটা ইম্প্যাক্ট আছে সেটাই জন সিনা আজকে বলার চেষ্টা করছিল। তার সাথে জন সিনা আজকে শিকাগোর ক্রাউডের প্রশংসা করতে করতে এটাও বলে যে এই ক্রাউড কোনোদিন কাউকে ভয় পায়নি, কোনো কোম্পানিকে ভয় পায়নি। এই ক্রাউড সবসময় নিজের ডিমান্ড রেখেছে, আর এই ক্রাউডের মধ্যে এমন শক্তিও আছে যে তারা কারোর নাম চ্যান্ট করে তারা তাকে কোম্পানিতে ফিরিয়ে আনতে পারে। আর জন সিনা বলে তোমরা সবাই জানো এখানে আমি কার কথা বলছি। আর তখন সবাই এ জে লি বলে চ্যান্ট করতে শুরু করে দেয়। অন্য সময় হলে হয়তো সবাই সিএম পাঙ্ক করতো, কিন্তু আজকের রাতটাই ছিল পুরো এজেলির নামে। তো সেটা শুনে জন সিনা বলে যে তোমরা বিশ্বাস করো আজকের রাত একটা ক্রেজি নাইট হতে চলেছে, আর এটা একটা মেমোরেবল রাতও হতে চলেছে। তো এখান থেকে জন সিনা হিন্ট দিতে শুরু করে দিয়েছিল যে আজকের রাতে কি কি হতে পারে স্ম্যাকডাউনে। কিন্তু জন সিনা বলে যে ঠিক আছে, তোমরা আজকের নাইটকে এনজয় করো। আর এই বলে জন সিনা সবাইকে থ্যাংক ইউ বলে সেখান থেকে চলে যায়। দেখে মনে হয় জন সিনার এটা জাস্ট একটা রিটায়ারমেন্ট স্পিচ ছিল শিকাগোতে। কিন্তু যেই সময় জন সিনা বেরিয়ে যাচ্ছিল সেই সময় জন সিনাকে ইন্টারাপ্ট করে স্যামি জেন। আর এই স্যামি জেন, যাকে কিনা সে পৃথিবীর যে কোনো জায়গায় চলে যায় পুরো হোম টাউন বয়ের মতো ট্রিট করা হয়। মানে অন্য প্রত্যেকটা সুপারস্টার হয়তো কোনো না কোনো সময় বু পেয়ে যাবে, কিন্তু স্যামি জেনকে প্রত্যেক জায়গায় ভালোবাসা হয়। সেখানে স্যামি জেন আজকে যখন জন সিনার সামনে এসেছিল তখন পুরো শিকাগো স্যামি জেনকে আজকে বু করেছে। তো জন সিনা সেটাকে একটুখানি নিজের দিকেও নিয়ে নেয়, মানে যাতে স্যামি জেনের কোনো প্রবলেম না হয়। জন সিনা বলে যে শিকাগোতে হ্যাপি আওয়ার্স চলছে, সবাই হয়তো একটু মদ ফদ খেয়ে আর কি মানে টোল হয়ে আছে, তো সেই কারণে হয়তো সবাই আমাকে বু করছে। মানে জন সিনা সেই বুগুলোকে নিজের দিকে নিয়ে নেয়, কিন্তু শিকাগোর ক্রাউড বুঝিয়ে দিয়েছিল যে এই বুগুলো জন সিনার জন্য ছিল না, এগুলো তারা স্যামি জেনকেই করছিল। তো স্যামি জেন মানে সিচুয়েশনকে একটু সামলানোর জন্য বলে যে আমি এখানে জন সিনাকে ইন্টারাপ্ট করতে আসিনি, আমি এখানে জন সিনাকে থ্যাংক ইউ বলতে এসেছি। জন সিনা কীভাবে আমাদের কেরিয়ারে ইম্প্যাক্ট ফেলেছে, কীভাবে আজ
থেকে 15 বছর আগে যখন সে জন সিনার সামনে প্রথমবারের জন্য এসেছিল, তখন জন সিনা তার ইউএস টাইটেলের জন্য ওপেন চ্যালেঞ্জ দিচ্ছিল, সেখানে স্যামি জেন অ্যাজ আ চ্যালেঞ্জার হয়ে এসেছিল। আর আজকে মানে 10 বছর পর, মানে 15 বছর বলছি কেন, 10 বছর পর, 2015-র কথা, তো 10 বছর পর স্যামি জেন জন সিনার সামনে দাঁড়িয়ে আছে অ্যাজ আ চ্যাম্পিয়ন। তো এটা একটা ফুল সার্কেল মোমেন্ট স্যামি জেনের জীবনে। তো স্যামি জেন এইটাই বলে যে এবার যেন জন সিনা তাকে অ্যালাউ করে, যে জন সিনা যেভাবে ইউএস টাইটেলের জন্য ওপেন চ্যালেঞ্জ রাখতো, স্যামি জেনও যেন সেইভাবে ওপেন চ্যালেঞ্জ রাখতে পারে, আর এই পারমিশনটা সে জন সিনার থেকে চায়। তো জন সিনা বলে ঠিক আছে, তুমি চাইছো যে তুমি ওই চ্যাম্পিয়নশিপটা যেটাকে মানে আমি বানিয়েছি সেটার জন্য ওপেন চ্যালেঞ্জ রাখবে, যাতে কিছু আনডিজার্ভিং সুপারস্টার, মানে যারা আর কি মানে আনডিজার্ভিং না, মানে যারা আর কি আন্ডার রেটেড সুপারস্টার, যারা কিনা অতটা অপরচুনিটি পাচ্ছে না, তারাও যাতে এই চ্যাম্পিয়নশিপের জন্য অপরচুনিটি পেতে পারে। ঠিক আছে, তোমার যা ইচ্ছা তুমি সেটা করো, আমার তো পুরো পারমিশন আছে। এই বলে যখন জন সিনা আবার চলে যেতে যায়, তখন স্যামি জেন বলে যে ঠিক আছে, আমি শুধু এখানে থ্যাংক ইউ বলতে আসিনি, আমাকে এই অপরচুনিটিটা দেওয়ার জন্য থ্যাংক ইউ, কিন্তু আমি চাই আমার প্রথম চ্যালেঞ্জার যেন সে হয় যে এই চ্যাম্পিয়নশিপটাকে বানিয়েছে। আর আমি তাই তোমাকেই চ্যালেঞ্জ করছি যে তুমি যখন এটাই শিকাগোতে তোমার লাস্ট নাইট, এটা যখন স্ম্যাকডাউনে তোমার লাস্ট নাইট, তো তুমি আজকেই আমাকে ফেস করো, আমি অন্য কোনো দিনের জন্য অপেক্ষা করবো না, চলো আজকেই এই চ্যাম্পিয়নশিপ ম্যাচটা করে নেওয়া যাক, আমি তোমাকেই প্রথম অপরচুনিটি দিচ্ছি। তো জন সিনা বলে আচ্ছা, তুমি চাও আমি তোমার সাথে চ্যাম্পিয়নশিপ ম্যাচে কম্পিট করি, ঠিক আছে রেফারি চলে আসো, এই ম্যাচটা হবে। তো আজকে আমরা আনএক্সপেক্টেডলি জন সিনার একটা ম্যাচও দেখতে পেয়েছি এই স্ম্যাকডাউনের এপিসোডে, যেটা বলা যেতে পারে স্ম্যাকডাউনে জন সিনার লাস্ট ম্যাচ ছিল। এবার আমরা দেখতে পাই এরপরই ম্যাচটা শুরু হয়ে যায়। আর এই ম্যাচের কথা কি বলবো, ম্যাচটা তো দুর্দান্ত ম্যাচ ছিল, মানে ব্যাক অ্যান্ড ফোর্থ ম্যাচ চলছিল, কিন্তু এই ম্যাচে স্যামি জেনকে ক্রাউড যেভাবে বু করেছে সেটা দেখে আনরিয়াল মনে হচ্ছিল, যে স্যামি জেনকে এইভাবে বু করছে কোনো ক্রাউড। কিন্তু যেহেতু আজকে জন সিনার টাইম ছিল, জন সিনার লাস্ট টাইম ছিল, তো এটা হতেই হতো। তো এই ম্যাচের মাঝখানে যেগুলো দেখার বিষয় ছিল, যেখানে মানে জন সিনা অনেকগুলো ফিনিশার মেরেছে, নিজের অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট তো মেরেছে যেখান থেকে স্যামি জেন কিক আউট করেছে, কিন্তু অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্টের সাথে সাথে অ্যাঙ্গেল স্ল্যাম মেরেছে, এজের স্পিয়ার মেরেছে, তাছাড়া র্যান্ডি অটনের আর কেউ মারতে যাচ্ছিল যেটা মারতে পারেনি আলটিমেটলি। তার মাঝখানে আমরা দেখেছিলাম সিএম পাঙ্কের যে জিটিএস, সেটাও স্যামি জেনের উপর মেরেছিল, আর প্রত্যেকটা মুভ থেকেই স্যামি জেন কিক আউট করেছিল। আর এটা জন সিনা এই কারণেই করছে কারণ তার রিটায়ারমেন্ট ট্যুরে যাদের সাথে সে কম্পিট করতে পারছে না, কিন্তু যাদের ইম্প্যাক্ট জন সিনার কেরিয়ারে আছে, তাদেরকে জন সিনা শুধু ট্রিবিউট দিতে চাইছে। তো এই কারণে আমরা দেখতে পাই জন সিনা একের পর এক সবার ফিনিশার মারে, কিন্তু তারপর আমরা সেই সুপার সিনাকে দেখতে পাই যেখানে জন সিনা সবার প্রথমে স্যামি জেনকে একটা অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট মারে, তারপর একটা সুপার অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট মারে, কিন্তু তারপর সে আর স্যামি জেনকে পিন করতে পারে না, সে আর স্যামি জেন দুজনই রিংয়ের মধ্যে পড়ে থাকে, আর রেফারিও দাঁড়িয়ে থাকে। আর সেই সময় হয় সেই রিটার্নটা যেটার কথা আমি তোমাদের কালকের ভিডিওতেই বলে দিয়েছিলাম, দ্য বিস্ট ইনকার্নেট ব্রক লেসনার এখানে রিটার্ন করে। আর ব্রক লেসনারকে দেখে মানে পুরো ক্রাউড মানে অর্ধেক বু করতে থাকে, অর্ধেকের কোনো রিয়াকশন থাকেই না, মানে এটা আলাদাই টাইপের রিয়াকশন ছিল। তো ব্রক লেসনার এখানে আসে, সবার প্রথমে সে রেফারিকে রিং থেকে টেনে ফেলে দেয়, আর রেফারির খেলা শেষ হয়ে যায়। তারপর আমরা দেখি সে রিংয়ে যায়, স্যামি জেনকে একটা F5 মারে, স্যামি জেনের খেলাও শেষ হয়ে যায়। তারপর সে জন সিনাকে তোলে, জন সিনাকে তুলে একটা F5 মারে, আর এটা বুঝিয়ে দেয় যে এবার সে জন সিনার জন্যই এসেছে। তারপর সে কিছুক্ষণ রিংয়ের মধ্যে দাঁড়ায়, একটু হাসাহাসি করে, মানে সেই শয়তানি হাসি মুখের দেখা যায় ব্রক লেসনারের। আর তারপর সে আবার জন সিনাকে তুলে আর একটা F5 মেরে দেয়, আর এইভাবে সে স্টেটমেন্ট দিয়ে দেয় যে এরপর সে ডিরেক্ট জন সিনার জন্যই আসছে। তো জন সিনার স্যামি জেনের ম্যাচ নো কন্টেস্টে শেষ হয়ে যায়। আর আমরা ব্যাকস্টেজ থেকে দেখতে পাই ব্রক লেসনার এটা বলে দেয় যে জন সিনাকে সে দেখে নেবে অ্যাট রাসেল পালুজা। এইভাবে জন সিনাকে গালাগালি দিয়ে ব্রক লেসনার ব্যাকস্টেজ থেকে বেরিয়ে যায়। আর রাসেল পালুজার জন্য WWE জন সিনা আর ব্রক লেসনারের ম্যাচকে আজকে অফিসিয়ালও করে দিয়েছে। তো এইভাবে আজকের স্ম্যাকডাউনের একটা ব্লকবাস্টার শুরু হয়ে গেছিল, কিন্তু এইটা তো সবে শুরু ছিল, আসল পিকচার তো এখনও বাকি ছিল। এছাড়া স্ম্যাকডাউনে আজকে আমরা অ্যালিস্টার ব্ল্যাক ভার্সেস ড্যামিয়ান প্রিস্টের মধ্যে একটা ম্যাচ দেখতে পেয়েছি, যে এই ম্যাচের শুরুতেই আমরা দেখতে পাই যে অ্যালিস্টার ব্ল্যাক ড্যামিয়ান প্রিস্টের উপর অ্যাটাক করে দেয়, যার ফলে ড্যামিয়ান প্রিস্ট আর তার 100%-এ থাকে না। কিন্তু ড্যামিয়ান প্রিস্টের ফাইটিং স্পিরিট আছে, তো ড্যামিয়ান প্রিস্ট এর পরও এই ম্যাচটায় আর কি কম্পিট করার জন্য রাজি হয়ে যায়, আর এই ম্যাচটা শুরু হয়। কিন্তু এই ম্যাচটা তারপর চলে, কিন্তু এই ম্যাচের একটা মানে অদ্ভুত টাইপের ফিনিশ আমরা দেখতে পেয়েছি, যেখানে আমরা দেখতে পেয়েছি যে আজকে অ্যালিস্টার ব্ল্যাক রেফারিকে ইউজ করেছিল। মানে ড্যামিয়ান প্রিস্ট যখন তার ফিনিশার আর কি অ্যালিস্টার ব্ল্যাকের উপর মারতে যাচ্ছিল, তখন অ্যালিস্টার ব্ল্যাক রেফারিকে ধরে নেয়, আর ড্যামিয়ান প্রিস্ট তার মুভটা দিতে পারে না। আর তারপর রেফারির দ্বারা যখন একটু ড্যামিয়ান প্রিস্ট ডিস্ট্র্যাক্ট হয়ে যায়, তখন তার যে ব্ল্যাক মাস আছে সেটা অ্যালিস্টার ব্ল্যাক ড্যামিয়ান প্রিস্টকে মেরে দেয়, আর ড্যামিয়ান প্রিস্ট তারপর আর কিক আউট করতে পারে না, আর অ্যালিস্টার ব্ল্যাক এই ম্যাচটা জিতে যায়। আর এই ম্যাচটা জিতে যাওয়ার পর একটা স্টেটমেন্ট দিয়ে দেয় যে এই ফিউডটা এখনও শেষ হয়নি, কারণ ড্যামিয়ান প্রিস্টকে সে ক্লিন তো হারায়নি, রেফারির একটু সাহায্য নিয়ে হারিয়েছে বলা যেতে পারে, বা ডিস্ট্র্যাক্ট করে হারিয়েছে রেফারির মাধ্যমে। তো এই ফিউডটা এখনও শেষ হয়নি, এই ফিউডটা এখনও কন্টিনিউ হবে, আর ভালো ফিউড চলছে, বলবো না খারাপ ফিউড চলছে, ঠিকঠাক প্রোগ্রেশন হচ্ছে। এবার দেখা যাক আলটিমেটলি এটা কোথায় গিয়ে থামে।
এরপর আমরা ব্যাক স্টেজে দেখতে পাই একটা গাড়ি এসে থামে, যে গাড়ি থেকে বেরায় আমাদের দ্য ম্যান বেকি লিঞ্চ। এবার সিএম পাঙ্ক তো অলরেডি আজকে স্ম্যাকডাউনে ছিল, বেকি লিঞ্চও চলে এসেছিল, মানে বোঝাই যাচ্ছিল ডাব্লিউডাব্লিউ কিসের জন্য সেট আপ করতে চলেছে। যাই হোক, এরপর আমরা জিউলিয়া ভার্সেস মিচেনের মধ্যে একটা ম্যাচ দেখতে পাই ফর ওমেন্স ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ। আর এই ম্যাচটার কথা কী বা বলবো, এই ম্যাচে ক্রাউড পুরো ডেড ছিল, আর এই ম্যাচটাও খুব একটা যে ভালো ম্যাচ ছিল তা আমি বলবো না। এই ম্যাচের মাঝখানেও আমরা দেখতে পাই যে কিয়ানা জেমসের আর কি ডিস্ট্রাকশনের সাহায্য নিয়ে জুলিয়া যাই হোক না কেন নাম, সে আর কি এই ম্যাচটা জিতে যায়, আর তার ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ সাকসেসফুলি এই ম্যাচে রিটেন করে নেয়। তো ওমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ যতটা হট চলছে, ততটাই ঠান্ডা পড়ে আছে ওমেন্সদের ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ। আর দেখা যাক ডাব্লিউডাব্লিউ এটার জন্য কী করে। কিন্তু জিউলিয়া হয়তো সুপারস্টার হিসেবে খুবই ভালো, কিন্তু অ্যাজ এ চ্যাম্পিয়ন এখনও আমি বলবো না যে তার রেঞ্জ সেইভাবে শুরু হয়েছে বলে। আর আপাতত আজকে এই ম্যাচটাই ছিল তার, এবার দেখা যাক এই চ্যাম্পিয়নশিপটার ফিউচার কী হয়। এছাড়া ব্যাক স্টেজে আমরা র্যান্ডি অর্টন আর ড্রিউ ম্যাকেন্টায়ারের একটা প্রোমো সেগমেন্টে দেখেছিলাম, যেখান থেকে এটাও কনফার্ম হয়ে গেছে যে নেক্সট উইকে আমরা র্যান্ডি অর্টন ভার্সেস ড্রিউ ম্যাকেন্টায়ারের মধ্যে একটা ম্যাচ দেখতে চলেছি। আর নেক্সট উইকের স্ম্যাকডাউনের জন্য ব্রক লেসনারকেও অফিসিয়াল করে দেওয়া হয়েছে যে নেক্সট উইকে ব্রক লেসনার স্ম্যাকডাউনে উপস্থিত থাকবে। আর একটা জিনিস যেটা নেক্সট উইকের স্ম্যাকডাউনের জন্য অফিসিয়াল হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের ডাব্লিউডাব্লিউ ওমেন্স চ্যাম্পিয়ন টিফিনি স্ট্র্যাটন ভার্সেস জেট কার্গিলের ম্যাচ। তো ব্যাক স্টেজ থেকে আজকে আমরা টিফিনি স্ট্র্যাটনেরও একটা ইন্টারভিউ শুনতে পাই, যেখানে আর কি জেট কার্গিল তার সম্পর্কে যে কথাগুলো বলেছে সেইগুলো নিয়ে তাকে জিজ্ঞাসা করা হয়েছে তার কি মতামত। টিফিনি স্ট্র্যাটন বলে যে জেট কার্গিলের আগেও তার নামে অনেক বড় বড় কথা বলেছে, কিন্তু ম্যাচের সময় টিফিনি জেট কার্গিলকে হারিয়ে দিয়েছিল, আর এরপরেও এটাই হতে চলেছে। এরপরে যখন তাদের মধ্যে আর কি ফেস অফ হবে বা তাদের মধ্যে ম্যাচ হবে, আবার টিফিনি স্ট্র্যাটন জেট কার্গিলকে হারিয়ে তার চ্যাম্পিয়নশিপ রিটেন করে নেবে। তো এইসব কথাটা যখন জেট কার্গিল শুনছিল, তখন তার কাছে নায়া জ্যাক্স আসে। তো নায়া জ্যাক্স তখন জেট কার্গিলকে কিছু বলতে যায়, কিন্তু জেট কার্গিল বলে, দেখ ভাই, যখন আমি চ্যাম্পিয়ন হয়ে যাব তখন না হয় আমি তোকে দেখে নেবো, তুই না হয় আমার ফার্স্ট চ্যালেঞ্জার হয়ে যাস মানে চ্যাম্পিয়নশিপের জন্য, কিন্তু আমার আর আমার চ্যাম্পিয়নশিপের মাঝে তুই যদি বারবার ঢুকে যাস তাহলে নেক্সট টার্গেট কিন্তু তুই হবি টিফিনির পর। তো নায়া জ্যাক্স তার সাথে বেশি পাঙ্গা নেয় না, কিন্তু নেক্সট উইকের জন্য টিফিন স্ট্র্যাটনের জেট কার্গিলের ম্যাচ স্ম্যাকডাউনের এপিসোডের জন্য কনফার্ম হয়ে গেছে। আর 2 ঘন্টার স্ম্যাকডাউনের আসল মজা হচ্ছে এইটাই যে এইসব হতে হতেই স্ম্যাকডাউনের মেইন ইভেন্টের সময় চলে আসে, আর আমরা দেখতে পাই সেথ ফ্রিকিন রলিন্সকে। আজকে সেথ রলিন্স রিংয়ে আসে না, সেথ রলিন্স আজকে অডিয়েন্সের মধ্যে দূর থেকে দাঁড়িয়ে দেখতে থাকে সব কিছু। আর তারপর সেথ রলিন্স ইন্ট্রোডিউস করে নিজের ওয়াইফ বেকি লিঞ্চকে, আর সেটাও বলে যে তাদের হোম টাউন হিরো সিএম পাঙ্কের লেজেন্ড আজকে মরে যেতে চলেছে, সিএম পাঙ্কের খেলা আজকে শেষ হয়ে যেতে চলেছে। এই বলে সে আর কি তার বিউটিফুল ওয়াইফ আর ওমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন বেকি লিঞ্চকে আর কি ইন্ট্রোডিউস করে। তারপর আমরা দেখতে পাই সেখানে বেরিয়ে আসে বেকি লিঞ্চ, আর বেকি লিঞ্চ বেরিয়ে এসে বেসিক্যালি শিকাগোর পুরো অপমান করতে থাকে। শিকাগোর যত খেলার টিম ফিম আছে বা যত প্লেয়ার আছে শিকাগো থেকে, সবার অপমান করতে থাকে, আর সিএম পাঙ্কের অপমান করে। মানে বেসিক্যালি আজকে বেকি লিঞ্চ সিএম পাঙ্কের অপমান করতে এসেছিল, কিন্তু এর মাঝেই আমরা দেখতে পাই যে সেখানে সিএম পাঙ্কও চলে আসে। আর সিএম পাঙ্ক আসার পর বেকি লিঞ্চকে সবার প্রথমে সে একটা ওয়ার্নিং দেয় যে দেখ বেকি, এইসব যা হচ্ছে তার মধ্যে তোর কিছু লেনদেন নেই, মানে তোর এখানে কিছু করারই নেই, তুই এর মাঝখানে ঢুকিস না। এটা শুধুমাত্র আমার আর তোর ভীতু হাজব্যান্ডের উপর, মানে এটা আমার আর তোর ভীতু হাজব্যান্ডের ব্যাপার, কারণ তোর হাজব্যান্ড পল হেমনের পেছনে লোকাতে ভালোবাসে, তার যে গুন্ডারা আছে তাদের পেছনে লোকাতে ভালোবাসে, আর এখন সে নিজের বইয়ের পেছনে লোকাচ্ছে। তো তুই এসবের মধ্যে থেকে সরে যা, আমাদের ব্যাপার আমাদেরকে হ্যান্ডেল করতে দে। তো সিএম পাঙ্ক তাকে আরও একবার সতর্ক করে যে দেখ বেকি, তুই কিন্তু শিকাগোতে আছিস, আর সবাই যখন এজেলির নাম চ্যান্ট করছিল তখন বেকি লিঞ্চ বলে যে আমি রিংয়ে থাকতে তুই অন্যের নাম কী করে চ্যান্ট করছিস, মানে পুরো শিকাগোর ক্রাউডকে বলে। তো তখন সিএম পাঙ্ক বলে যে তুই তো চুপই কর, তুই শিকাগোতে আছিস আর তোর মনে হয় যে এরা এজেলির নাম চ্যান্ট করবে না, এটা তো হতেই পারে না। এমনকি তুই যদি বেশি পাঙ্গা নিস আমার সাথে, তাহলে এই যে আমার বোনেরা বসে আছে, যে কাউকে আমি বলতে পারি যে তোর এগেনস্টে দাঁড়িয়ে পড়তে আস, তারাই তোকে আর কি হারিয়ে দিতে পারে। তো বেকি লিঞ্চ বলে আচ্ছা দেখি কে মানে কে স্টেপ আপ করে আমার এগেনস্টে। তখন সিএম পাঙ্ক বলে আমি কিন্তু বেলিকেও ডাকতে পারি তোর এগেনস্টে, মানে আমাকে সাহায্য করার জন্য। তখন বেকি লিঞ্চ বলে বেলিকে আমি অলরেডি হারিয়ে রেখেছি। তখন সিএম পাঙ্ক বলে আমি কিন্তু রিয়া রিপ্লিকেও ডাকতে পারি তোর এগেনস্টে সাহায্য করার জন্য, কারণ একটা ফেভার আমি তার কাছেও পাই। তখন বেকি লিঞ্চ আর সহ্য করে না, বেকি লিঞ্চ তখন তাকে আবার একটা থাপ্পড় মেরে দেয়। তারপর আবার সেই রয়ের এপিসোডের মতোই পরপর তাকে থাপ্পড় মারতে থাকে আর বলে যাকে ডাকবি ডাক, দেখে নি তোকে হেল্প করতে কে আসে, আমিও এখানে দাঁড়িয়ে আছি, আমি সবাইকে দেখে নেবো। তারপর সিএম পাঙ্ক সেখান থেকে বেরিয়ে যায়, আর বেকি লিঞ্চ বলতে থাকে হ্যাঁ হ্যাঁ তুই আবার তোর হোম টাউন থেকেই পালিয়ে যা, তুই এটা ছাড়া তো আর কিছু পারিস না, তোর মধ্যে কোনো দমই নেই। তখন সিএম পাঙ্ক বলে দেখ বেকি, আমি এই সিচুয়েশনটাকে অ্যাভয়েড করার চেষ্টা করছিলাম, তুই জানিস আমি মেয়েদের গায়ে হাত তুলি না, কিন্তু ফরচুনেটলি আমার কাছে একজন আছে যে কিনা এই কাজটা করতে পারে। আর তখনই হিট হয় এ জে লির থিম সং, আর পুরো 3000-এর উপরে, মানে 3800 দিনের উপরে মনে হয়ে গেছিলো এজেলির লাস্ট ডাব্লিউডাব্লিউ অ্যাপিয়ারেন্স।
তো প্রায় 10 বছর মানে একটা ডেকেড পর এজে লি আবার ডাব্লিউডাব্লিউতে আজকে রিটার্ন করে। সেই 2015 মানে রাসেলমেনিয়া 31-এর পর এটা প্রথমবার ছিল যখন এজে লি ডাব্লিউডাব্লিউ রিংয়ে স্টেপ আপ করছিল। আর এজে লিকে দেখে বেকি লিঞ্চের অবস্থা খারাপ হয়ে যায়, সেথ রলিন্সের মুখে একটা শকিং রিয়াকশন থাকে, আর এজে লি তার সেই পুরনো মেজাজে ধীরে ধীরে রিংয়ের কাছে আসে, রিংয়ের একটা পুরো চক্করে নেয়, তারপর রিংয়ের মধ্যে ঢোকে, রিং রোপের মধ্যে বসে পড়ে, মানে এজে লির যা যা সিগনেচার মুভ ছিল আর কি। আর সিএম পাঙ্কের মুখেও দেখে, মানে সিএম পাঙ্কের যে মুখ সেটা দেখেও বোঝা যাচ্ছিল যে সিএম পাঙ্ক এজেলির উপর কত গর্বিত। তারপর বেকি লিঞ্চ তো দারুণভাবে সেল করে তার রিটার্নটাকে, বেকি লিঞ্চের মুখের রিয়াকশন দেখেই বোঝা যাচ্ছিল বেকি লিঞ্চের অবস্থা খারাপ হয়ে গেছে। তো বেকি লিঞ্চ ফাইট ব্যাক করার চেষ্টা করে, কিন্তু আজকের রাত ছিল এজেলির রাত। তো এজেলি আজকে সবার প্রথমে বেকি লিঞ্চের উপর অ্যাটাক করে, আর লাস্টে আমরা দেখতে পাই বেকি লিঞ্চকে একটা কষিয়ে থাপ্পড়ও মেরে দেয়। তো এইভাবে আজকে এজেলি নিজের যে রিটার্ন বা নিজের যে ডাব্লিউডাব্লিউতে কামব্যাক সেইটাকে পুরোপুরি অ্যানাউন্স করে দিয়েছে। আর বেকি লিঞ্চকেও হ্যাটস অফ, বেকি লিঞ্চ যেইভাবে পুরো জিনিসটাকে সেল করেছে এটা হয়তো বেকি লিঞ্চ বলেই সম্ভব, অন্য কোনো সুপারস্টার হয়তো এত ভালোভাবে সেল করতে পারতো না। মানে এজেলির রিটার্ন যতটা স্পেশাল ছিল সেটাকে আরও স্পেশাল বানিয়েছে বেকি লিঞ্চের এই সেলিং। তো তারপর আমরা দেখতে পাই সেখানে সেথ রলিন্সও চলে আসে, সিএম পাঙ্ক তারপর সেথ রলিন্সকে ডাকে, কিন্তু সেথ রলিন্স ভয়ে আসে না। তারপর সিএম পাঙ্ক রিংয়ে যায় এজেলির সাথে সেলিব্রেট করতে, সেই সময় সেথ রলিন্স বেকি লিঞ্চকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর তারপর আমরা রিংয়ে দেখতে পাই এজেলি আর সিএম পাঙ্ক সেলিব্রেট করতে থাকে, যেখানে সেই সিগনেচার পোজে আবার এজেলি সিএম পাঙ্কের কোলে উঠে যায়। আর আমরা দেখতে পাই এইভাবেই আজকে স্ম্যাকডাউনের এপিসোড শেষ হয়। তো এইখানে তো স্ম্যাকডাউনের এপিসোড শেষ হয়ে গেছিল, কিন্তু স্ম্যাকডাউন শেষ হয়ে যাওয়ার পরেরও কিছু ক্লিপ ডাব্লিউডাব্লিউ আমাদের সাথে শেয়ার করেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বেকি লিঞ্চ তার যে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপটাকে রিংয়ের মধ্যেই ফেলে দিয়ে চলে গেছিল, সেই চ্যাম্পিয়নশিপটার সাথে আর কি এজেলি পোজ দিচ্ছে, সেই চ্যাম্পিয়নশিপটার সাথে এজেলি আর কি সেলিব্রেট করছে। মানে এজেলিরও নজর কোথাও না কোথাও হয়তো ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের দিকে আছে, আর ফিউচারে আমরা বেকি লিঞ্চ আর এজেলির মধ্যে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য একটা ফিউড দেখতে পেতে পারি। তো এইভাবে আজকে এজেলির রিটার্ন হয়ে গেছে অবশেষে ডাব্লিউডাব্লিউতে, যেইটা হওয়ার কথা ছিল সেটাই হয়েছে। কালকের ভিডিও যারা যারা দেখেছো তাদের জন্য হয়তো এটা খুব একটা সারপ্রাইজিং জিনিস ছিল না, কিন্তু এটা ডাব্লিউডাব্লিউর বিজনেসের জন্য একটা বিশাল বড় ব্যাপার। আর তারপর ট্রিপল এইচ একটা ফুটেজ শেয়ার করে, যেখানে সে আর কি এজেলির সাথে যখন কন্ট্রাক্ট সাইনিং হচ্ছিল সেই ফুটেজটাকে শেয়ার করেছিল। মানে এটাও দেখে বোঝা যাচ্ছে এজেলি ডাব্লিউডাব্লিউর সাথে একটা মাল্টি ইয়ার কন্ট্রাক্টে হয়তো চলে এসেছে, বা একটা লম্বা কন্ট্রাক্টেই চলে এসেছে, এটা কোনো ওয়ান টাইম অ্যাপিয়ারেন্স না। আর তারপর যেমন ভিডিও শুরুতে দেখালাম এই ফটোটা, এই ফটোটাও বেরিয়ে এসেছিলো, যেখানে আমরা ট্রিপল এইচকে দেখতে পাচ্ছি এজেলির সাথে তাদের সেই সিগনেচার পোজ দেওয়া। তো সব কিছু মিলে আজকের স্ম্যাকডাউন একটা দুর্দান্ত স্ম্যাকডাউন ছিল। এজেলি ডাব্লিউডাব্লিউতে ফিরে এসেছে, ব্রক লেসনার ফিরে এসেছে, ব্রক লেসনার জন সিনার ম্যাচ মানে অ্যাডভার্টাইজ হয়ে গেছে, মানে অফিসিয়াল হয়ে গেছে, আর কি চাই। তো দুর্দান্ত একটা স্ম্যাকডাউন ছিল, শুধুমাত্র কোডি রোডসের রিটার্নটা আজকে স্ম্যাকডাউনে হলো না, কিন্তু সেটা নেক্সট উইক বা তার পরের উইকে হয়েই যাবে। তো চলো, তোমাদের আজকে স্ম্যাকডাউন কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে লাইক করে যেতে ভুলো না। আর এই চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে কি করছো? এজেলি ডাব্লিউডাব্লিউতে ফিরে এলো, তোমরা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করে উঠতে পারলে না, করে দাও, ফ্রি আছে, কোনো টাকা লাগে না। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর বাকি তোমাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে থাকো, তোমাদের রিয়াকশন কি এজেলিকে দেখে বা এজেলির রিটার্ন দেখে, সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আর কমেন্ট বক্সকে সোয়াইপ করলে একটা হাইপ বাটনও পেয়ে যাবে, সেই হাইপ বাটনটাও ক্লিক করে দিয়ে যাও। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।